প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা খবরের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষিত নিশ্চয় এতক্ষণে হয়েছে। জনাব তারেক রহমান তিনি একটি মন্তব্য করেছেন একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে। সেখানে তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে আমরা গুপ্ত রাজনীতি করতে চাই না, যারা গুপ্ত রাজনীতি করে তাদের মতো আমরা হতে চাই না। স্পষ্টভাবেই এই কথাটি বলে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতি ইঙ্গিত করেছেন। কারণ 5 আগস্টের পর থেকে আমরা ছাত্র দলের কাছ থেকে এই জাতীয় কথাগুলো শুনে আসছি। গুপ্ত শিবির, গুপ্ত রাজনীতি, এই কথাটাই আজ আমরা তারেক রহমানের মুখে শুনলাম। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমরা তো বিএনপি করছে আওয়ামী লীগ সরকারের সময়, আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। গত বছর আসলাম আমি আওয়ামী লীগ, এই একই জায়গায়। এই বছর আমি বিএনপি, ব্যাপারটা বুঝতে হবে না। এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। লড়াই করো, শুভ 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 দিন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সেই জায়গায় নিয়ে যান। আপনার ভক্ত এইভাবে করতে চাই, বুঝছেন তো? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক, কেউ নেবেন না। তো তারেক রহমান কেন এই কথাটি বললেন? তিনি গুপ্ত রাজনীতি বলতে কি বুঝিয়েছেন? তারেক রহমান, আপনাকে আমরা প্রশ্ন করতে চাই। আপনার সম্পর্কে জনাব মাহমুদুর রহমান গত কয়েকদিন আগে একটি আপনার উপস্থিতিতে সাংবাদিকদের নিয়ে যখন আপনি একটি প্রোগ্রাম করছিলেন, সেখানে মাহমুদুর রহমান একটি বক্তব্য দিয়েছিলেন। যদিও মাহমুদুর রহমানের এই বক্তব্যের পরে বিএনপির যে সমস্ত আওয়ামীপন্থী নেতাকর্মী আছে, এরা মাহমুদুর রহমানের উপরে এমন চোটা চটেছে এবং এমন খেপা খেপেছে, মাহমুদুর রহমানকে হেন কোনো গালমন্দ নাই যা তারা করছে না। অথচ এই মাহমুদুর রহমানকে তো আমরা চিনি। মাহমুদুর রহমানকে নতুন করে দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে না। মাহমুদুর রহমানকে নতুন করে এটি প্রচার করতে হবে না যে আমি বাংলাদেশি। কারণ ওই যে চেনা বামুনের পৈতে লাগে না, তিনি চেনা বামুন আমাদের। এরপরেই তো শেখ হাসিনা তার উপরে বিরাগভাজন হলেন। আর শুধু শেখ হাসিনা বলি কেন, শেখ হাসিনা বিরাগভাজন হয়েছিলেন তার উপর মহলের, তার প্রভুর নির্দেশে। মাহমুদুর রহমানকে জেল, জুলুম, নির্যাতন, কুষ্টিয়ার আদালত চত্বরে তাকে কিভাবে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে, এটি আমরা ভুলে যাই নাই। পরে তিনি দেশে থাকতে পারেন নাই, বাইরে চলে গেছেন। আপনিও যেমন বাইরে চলে গিয়েছিলেন, মাহমুদুর রহমানও চলে গিয়েছিল। কিন্তু মাহমুদুর রহমান এটি সচক্ষে প্রত্যক্ষ করেছে বাংলাদেশের অবস্থা। তিনি তার হৃদয়ের চোখ দিয়ে, তার তো চোখ 4টা, তার হৃদয়ের ভিতরে 2টি চোখ আর এই মানব চক্ষু 2টা, তিনি তার হৃদয়ের চোখ দিয়ে এখানে কি হয়েছে সেটি উপলব্ধি করেছে। মাহমুদুর রহমান বললেন যে জনাব তারেক রহমান, আপনি শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশে যখন ফিরে আসলেন, তিনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতেন না। এখানে আসার পরে তিনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তাকে যা জানানো হয়েছে, যে ভুল জানানো হয়েছে, তিনি তাই জেনেছেন। তারেক রহমানও ঠিক আপনি এখানে
দীর্ঘ 17 বছর ছিলেন না, বাংলাদেশে কি হয়েছে আপনি জানেন না। মাহমুদুর রহমানের এই বক্তব্যের পরে বিএনপির নেতাকর্মীদের উগ্রতা আমরা দেখেছি, কিন্তু সেদিন আমরাও মাহমুদুর রহমানের উপরে একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম যে তিনি এমনটি কেন বললেন। তারেক রহমান এই তথ্য প্রযুক্তির যুগে তিনি জানেন না এখানে কি ঘটছে। মাহমুদুর রহমানের উপরে সেদিন আমরা একটু মনক্ষুণ্ণ হলেও আজ আপনার এই বক্তব্যের পরে আমাদের কাছে সত্যিই মনে হচ্ছে যে না, আসলেই আপনি জানেন না। ওই দিন মাহমুদুর রহমান সঠিক কথাই বলেছেন, এবং এটিও আমাদের উপলব্ধিতে আসলো যে এরকম বিচক্ষণ ব্যক্তিরা কখনো ভুল বলতে পারে না। তারা যে কথা বলেন, তারা যে বাণী দেন, অবশ্যই তার ভিতরে কোনো না কোনো কিন্তু থাকে। দেখুন, আপনি ঠিকই আপনার যারা আশেপাশে যারা আছে, আওয়ামীপন্থী আপনার বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা আছে, তারা আপনাকে যেটি বুঝিয়েছে আপনি সেটি বুঝেছেন, সেটিই আজকে বলছেন, অথচ আপনি ভুলে গেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি দেশে ছিলেন না, আপনি তো চলে গিয়েছিলেন, কারণ আপনার সম্পর্কে এই যে ছেলে পেলে যে এই কথাগুলো বলে, আপনি যখন গুপ্ত রাজনীতির কথা বলেন, তখন আপনার সম্পর্কে এই যে যারা এই ফটোকার্ড বানিয়ে মুসলেকা, জনাব মুসলেকা রহমান, এটা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে। আমরা তো আপনার সম্পর্কে এটি শুনতে চাই না। তাহলে ফখরুল ইসলাম আলমগীর এদেশে ছিলেন, তিনি দেখুন, আগে শুনুন তার বক্তব্যটা শুনুন, তিনি কি বলছেন। নির্বাচন হবে তার আগেই ভৌতিক মামলা শুরু হলো, দোষ মামলা। ওই মামলা এখন টানতে টানতে আমরা একদিন রাজনীতি করব, জনগণের পাশে দাঁড়াবো, গণতন্ত্রের জন্য সংগ্রাম করব, না কোর্টের আদালতে গিয়ে শুধু জামিন অথবা হাজিরা দেব। এই একটা অবস্থা তৈরি হয়েছে। আজকে আমাদের নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারে না। গ্রামের ছেলেরা চলে এসছে ঢাকায়, ঢাকায় এসে রিক্সা চালায়, গার্ডের চাকরি করে, বিভিন্ন হাউসে হকারি করে, বন্ধুগণ কেউ না পেয়ে ভিক্ষা পর্যন্ত করে। বুঝতে পেরেছেন? আপনার কাছে কি এই খবর গেছে? আপনার অন্য কোনো নেতাকর্মী এই কথা কি বলেছে যে বিএনপির নেতাকর্মীরা তাদের পরিচয় গোপন করে এই ঢাকার শহরে এসে তারা মানুষের বাড়িতে জিয়ের কাজ করেছে, তারা হোটেলে থেকেছে, তারা ঢাকার শহরে রিক্সা চালিয়েছে পরিচয় গোপন করে, এমনকি তারা ভিক্ষা পর্যন্ত করেছে? এটি তো আমার কথা নয়, আপনার দলের নেতার কথা। তাহলে আপনি যে আজকে বললেন যে আপনি গুপ্ত রাজনীতি করতে চান না, তো আপনার এই কথায় হয় আপনি অসত্য বলেছেন, না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসত্য কথা বলেছে। দুইজনের কথা তো সত্য হতে পারে না একই বিষয়ে। একজন অবশ্যই অসত্য বলছেন। ফখরুল ইসলাম আলমগীরের কথা যদি আমরা ধরে নেই যে এটি হ্যাঁ বিএনপির নেতা কর্মীদের অবস্থা এটি হয়েছিল, শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশের চিত্রই ছিল এটি। জামাত, শিবির, বিএনপি, বিরোধী যত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তাদের প্রত্যেকেরই একই ভাগ্য বরণ করতে হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, বিএনপির নেতা হারিস চৌধুরী, যে নামটি শুনলে এখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই হারিস চৌধুরীকে আপনারা ভুলে গেছেন, কিন্তু আমরা ভুলি নাই সাধারণ মানুষ। হারিস চৌধুরী তিনি একজন জমিদার পরিবারের সন্তান। তিনি রাজনীতি করেছেন, তিনি জিয়াউর রহমানের রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছেন। আমরা শুনেছি ছোটবেলা থেকে জিয়াউর রহমান যখন তিনি শহীদ হলেন, তার একটিমাত্র ভাঙা সুটকেস ছাড়া তার আর কিছু পাওয়া যায় নাই। হারিস চৌধুরী বিএনপির রাজনীতি করতে করতে জীবন শেষ করে দিয়েছে, অথচ তিনি আওয়ামী দুঃশাসনের সময়ে তার পরিচয় গোপন করে তিনি নারায়ণগঞ্জে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেছেন, তিনি ভাড়া বাসায় থেকেছেন, তিনি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন উদ্ভ্রান্তের মতো। এমনকি তিনি যখন মারা যান তার পরিচয়টা পর্যন্ত শনাক্ত করতে পারেন নাই, অর্থাৎ তার আসল পরিচয় নিয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন নাই, পরিচয় গোপন রেখেছিলেন। আর আপনি বলছেন গুপ্ত রাজনীতি, গোপন রাজনীতি। শুধু কি এখানেই শেষ? এই গোপন রাজনীতির কারণে আপনি আপনার নামে যে প্রায় শতাধিক মামলা ছিল, সেই মামলাগুলোর একটা ওয়াজ নাই। এটি কাদের কারণে? যে সমস্ত কমরেড গুলো গোপনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারকে
বাংলাদেশের বুক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই তাদের আত্মত্যাগের কারণেই, ওই গুপ্ত রাজনীতির কারণেই আজ আপনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন। 6 আগস্টে কিন্তু আসেন নাই, আপনি এসেছেন 1.5 বছর পরে। আপনি যদি 6 আগস্টেই চলে আসতেন তবুও বুঝতাম যে না, আপনি সাহসী, অত্যন্ত সাহসী। কিন্তু আপনার 1.5 বছর পরেও আসার সাহস হয় নাই। আপনি বলছেন গুপ্ত রাজনীতির কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কতগুলো মামলা ছিল আপনি কি জানেন জনাব তারেক রহমান? যদি 5 আগস্ট সংগঠিত না হতো, যদি এই দেশে গুপ্ত রাজনীতি না থাকতো, যদি এই বিএনপি জামাত শিবিরের এই ত্যাগী নেতাকর্মীগুলো পরিচয় গোপন করে যদি রাজনৈতিক কার্যক্রম না চালাতেন, তাহলে হয়তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানার ভিতরে মিথ্যা মামলার রশি গলায় নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হতো, এবং শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে সাব্যস্ত করে আপনার মাকে যে কোনো জায়গায় পুঁতে রাখতো। হয়তো মাটি দেওয়ার ভাগ্য আজকে হতো না আমাদের। কিন্তু এই গুপ্ত রাজনীতির কারণে আজ আপনার মা ইতিহাসের সাক্ষী। তার জানাজা স্মরণকালের নিকট অতীতের বা দূর অতীতের বৃহৎ একটি ইতিহাস। আপনি বলছেন গুপ্ত রাজনীতি, তার মানে মাহমুদুর রহমান কি অসত্য বলেছেন? মাহমুদুর রহমান নিশ্চয় সত্য কথাটি বলেছেন যে আপনাকে ভুলভাল বোঝানো হয়েছে, আপনার কাছে সঠিক তথ্য যায় নাই, আপনি এখানকার মাঠের খোঁজ খবর আপনি রাখেন নাই। জনাব তারেক রহমান, আপনার প্রতি আমাদের অনুরোধ, যদি আপনার চোখে এই ভিডিওটি পড়ে তাহলে দয়া করে এই জবাবটি দিবেন যে তাহলে এই যে যারা আপনার দল করে অথচ স্লোগান মুখে চলে আসছে আওয়ামী লীগের, তারা কি আসলে তারাই গুপ্তভাবে আপনার দলের ভিতরে ঢুকেছে, নাকি আপনার দলই গুপ্তভাবে দীর্ঘদিন আওয়ামী চর্চা করার কারণে এখন তাদের মুখ দিয়ে আর সঠিকটা বের হচ্ছে না? এই জবাবটি আপনার কাছে আমরা প্রত্যাশা করি।